স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। চলতি বিপিএলে রংপুরের বিগ আপসেট, টানা 8 ম্যাচে অপরাজিত থাকার পর রাইডারদের হারতে হলো দুর্বার রাজশাহীর কাছে। সাগরিকায় রাজশাহীর ঘুরে দাঁড়ানোর দিনে কাজে দেয়নি সোহান সাইফদের 40+ ইনিংস। রাজশাহী ম্যাচ জেতে 24 রানে। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। 19 বলে দরকার 45 রান। নো টেনশন, রংপুরের আছে নুরুল হাসান সোহান। শেষ ওভারে যেমন বরিশালকে কাঁদিয়েছিলেন, এবারও তেমনটাই করবেন। ওহ নো, একই শট, রান বার্লের বলে সোহান ডিপ মিড উইকেটে কট। রংপুর অফিসিয়ালদের মাথায় হাত। তবে কি বিপিএলে পেতে যাচ্ছে প্রথম হারের স্বাদ? হ্যাঁ, ম্যাচ শেষে রংপুরের সেই দশাই হলো। রাজশাহীর কাছে 24 রানে ম্যাচ হারতে হলো। টানা 8 ম্যাচ জয়ের পর রংপুরের জন্য বড় আপসেটই বলা যায়। যদিও বিপিএল এর শুরু থেকেই রাজশাহীর অবস্থা হাঁসফাঁস। সাগরিকায় ওদের শেষ অ্যাসাইনমেন্ট প্রতিপক্ষ রংপুর রাইডার্স। অবশ্য কঠিন ম্যাচে ভাগ্য সহায় হয়নি রাজশাহীর। টস হেরে ব্যাটিং পান তাসকিনরা। তৃতীয় ওভারে রংপুরকে প্রথম উইকেট এনে দেন রকিবুল। 19 রানে হারিসকে ফেরান ড্রেসিং রুম। চতুর্থ উইকেটে বিজয় রাব্বি করেন বরিশালের সবচেয়ে বড় জুটি। রাব্বি তুলে নেন আসরে নিজের দ্বিতীয় 50। তার ব্যাটে 32 বলে 60 রানের ঝকঝকে ইনিংস। শেষ পর্যন্ত ডেথ ওভারের স্লো ব্যাটিংয়ে শেষ 5 ওভারে আসে মাত্র 27 রান। রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় 9 উইকেটে 170। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই রংপুরের আক্ষেপ। বিনা রানে ইরফান শুক্কুরের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। চতুর্থ ওভারে মেহরাবের জোড়া ভেলকি। 4 রানে বোল্ড স্টিভেন টেইলর। আর ইফতিখার রানের খাতাও খুলতে পারেননি। রংপুরের ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন সাইফ হাসান। ব্যাট হাতে 2 ছক্কা 5 বাউন্ডারি হাঁকান। তবে কাছে গিয়েও পাননি 50-র দেখা। 29 বলে 43 রানে ধরেন উল্টো রাস্তা। শেষ পর্যন্ত সোহান 41 রানে ফিরলে রংপুরের শেষ আশাটুকুও মাটি চাপা পড়ে। রাজশাহী ম্যাচ জিতে নেয় 24 রানে। পার্থ বণিক, 71। জয়ের দিনেও রাজশাহীর মালিক রুমে অবরুদ্ধ। তবে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের দেয়া সাহসেই রাজশাহীর ক্রিকেটাররা মাঠে যাবার সাহসটা পেয়েছিল। শুধু তাই নয়, দুর্বার রাজশাহী দলটাকে সব ঝামেলা থেকে দূর করতে একজন প্রশাসকও যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে বোর্ড প্রেসিডেন্টের পরামর্শে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। শত বিতর্কের পরও মাঠে দুরন্ত দুর্বার রাজশাহী। দারুণ একটা জয় নিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করে টিম বাস টিম হোটেলের পথে। যে হোটেলে দলটার ক্রিকেটাররা সাক্ষী হয়েছেন অনেক কঠিন সময়ের। তারপরও কোন ম্যাজিকে দলটা মাটিতে নামিয়ে আনলো আসরের একমাত্র অপরাজিত দল রংপুরকে। একটু অপেক্ষা করুন সেই অসাধারণ গল্প শোনার জন্যে। আপাতত রাজশাহী মালিকের জন্য মাঠে পেতে রাখা ওই সোফায় চোখ রাখুন। কুল কিনারা করতে পারছেন কি কোনো রহস্য? বড় প্রশ্ন। এমন দারুণ একটা জয়ের দিনেও দলটার মালিক শফিক রহমানকে কেন এই সোফায় দেখা গেল না একটা বারের জন্য? সেই রহস্য ভাঙতে হলে যেতে হবে সাগরিকা থেকে 8 কিলোমিটার দূরে চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলে, যেখানে ম্যাচের দিনেও রাজশাহী মালিককে তার রুমে কড়া নজরদারিতে রেখেছিল হোটেল কর্তৃপক্ষ। খেলাযোগ আগের দিনই দেখিয়েছিল এই এক্সক্লুসিভ ছবি। একদিন পরও দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমানকে নিয়ে হোটেল কর্তৃপক্ষ তাদের অবস্থান বদলায়নি। ম্যাচের দিন সকাল 10টায় শফিক রহমানের রুমে হোটেল কর্তৃপক্ষ 4 প্রতিনিধি পাঠালেও দরজা খুলেননি শফিক। কারণ তখনও হোটেল কর্তৃপক্ষ তাদের 20 লাখ টাকা পাওনা বুঝে পায়নি। ক্রিকেটারদের টাকা নিয়ে 9-6 করলেও টাকা বুঝিয়ে না দিয়ে হোটেলের বাইরে যাবারও কোনো উপায় নেই। বিতর্ক অনেক হয়েছে। রাজশাহী দল নিয়ে এবার সব বিতর্ক মাটি চাপা দিতে উদ্যোগ নিয়েছেন খোদ বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ। শফিক রহমানের 9-6 বন্ধ করতে ঢাকা পর্বে একজন প্রশাসক দেয়া হচ্ছে দলটার সঙ্গে। সেই ইস্যুতে আলোচনাও হবে শনিবার বিসিবির জরুরি বোর্ড মিটিংয়ে।
শুরুর গল্পে আবারও ফেরা যাক। দুর্বার রাজশাহী ধুরন্ধর মালিকের ছায়ায় থেকেও হুট করে কিভাবে বদলে গেল। রংপুরের বিপক্ষে ম্যাচের আগের দিন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের একটা ফোন কলই বিজয় তাসকিন রাব্বিদের জন্য হয়ে গেছে বড় টনিক। 4 সিনিয়র ক্রিকেটার আর ম্যানেজার মেহরাব হোসেন অপিকে নিয়ে বিসিবি পরিচালক মঞ্জুর আলমের ফোনে একটা টেলিমিটিংয়ে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ ক্রিকেটারদের আশ্বাস দিয়েছেন পারিশ্রমিকের 1 টাকাও মার যাবে না কিছুতে। ব্যাস সবাই উজ্জীবিত সেই দারুণ বার্তা পেয়ে। নাহিয়ান বিন জসিম, ৭১। ক্রিকেট খেলোয়াড়ের মতো সংগঠক হিসেবেও সফল হবেন তামিম ইকবাল, এমনই বিশ্বাস সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের। সভাপতি পদে দেখলেও অবাক হবেন না, তবে সুজন মনে করেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের দায়িত্বে তামিম আসলে লাভ হবে দেশের ক্রিকেটেরই। কেন এবং কিভাবে সফল হবেন তামিম, সেই ব্যাখ্যাই চট্টগ্রামের সহকর্মী সাইফুল রূপককে দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। অফ দ্য ফিল্ড তামিম ইজ এক্সেলেন্ট। আমি বলবো যে অফ দ্য ফিল্ড তামিমের কোয়ালিটি ইজ ভেরি ভেরি হাই। মানে সেটা সে গরিব মানুষ, সেটা জমাদার হোক, মানে ম্যাথর হোক, চালা হোক, যেই হোক, সে সবাইকে কিন্তু খুব নিঃস্বার্থভাবে হেল্প করে বলে জানায়ও না সে। যেটা সবচেয়ে বড়, যেটা আমরা জানি, সবাই জানি, কারণ ওই যে হেল্পটা পায় সে আইসা কানে কানে বলে দেয় যে তামিম ভাই হেল্পটা করছে। দেশসেরা ওপেনারকে অনেকেই ডাকেন কলিজাওয়ালা খান বলে। 22 গজে হিংস্রতা, উইলোর ঝড় তোলেন, মাঠের বাইরে উদার মানসিকতা দেখিয়ে সবার মন কাড়েন। আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই বলা নাম্বার 1 ওপেনার কি সংগঠক হিসেবেও টপেই থাকবেন? সামনে বিসিবি ইলেকশনে নির্বাচন করতেও পারে, তার একটা ইন্টারেস্ট থাকতেও পারে, এটা আপনি কিভাবে দেখেন? আমি চাই করুক, আসুক, আমি চাই ওরা আসুক, কারণ ওরা আসলে যেটা হবে যে ইন্টারন্যাশনালি দে আর ওয়েল রিকগনাইজড, সবাই ওদেরকে চিনে জানে। এটা করসপন্ডেন্স অনেক সুবিধা হবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমাদের ডেভেলপমেন্ট হবে আরও বেশি। সুতরাং ওর মতন একটা ওপেন মাইন্ডেড ছেলে যে অনেক ভালো চিন্তা করতে পারে, যার ইংলিশ অনেক ভালো, যার মানুষের সাথে রিলেশন অনেক ভালো, ইন্টারন্যাশনাল রিলেশন ভালো, তো তাদের মতো ছেলে যদি বোর্ডে আসে তো বোর্ড তো ডেফিনেটলি কমিটি যে কমিটি হোক, আই ডোন্ট কেয়ার। আমি শুনছিলাম যে ও প্রেসিডেন্ট হবে, তা আমি সেটা বলে সেটাও হলেও খারাপ হবে না। আই ডোন্ট নো যে কী হবে সে যদি সেটা হয়। যদি ক্রিকেট অপারেশন হলেই, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট বলতে আমরা ক্রিকেট অপারেশনকেই বুঝি, সেটা আসলে তো অবশ্যই হলে তামিমের ওইখানেই যাওয়া উচিত। তা প্রেসিডেন্টের তো কত কথাই নেই, আর যদি না হয় সেখানে যাওয়া উচিত। যে আমি মনে করি এরকম ইয়াং এবং যাদের সাহস আছে, যারা সাহস করে ডিসিশন নিতে পারবে, এরকম ওকে দরকার। যারা কারোর মতামতের জন্য ওয়েট করবে, যারা দিয়ে থেকেই বুঝবে না এটা বাংলাদেশের জন্য ভালো। এবং আই বিলিভ যে তামিম খেলোয়াড় অবস্থা যতটা এগিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে অ্যাজ সংগঠকও আরও এগিয়ে নিয়ে যাবে। সাবকন্টিনেন্টে আমরা দেখি অনেক বড় মাপের ক্রিকেটার বড় মাপের সংগঠক হতে পারেনি নিজের নিজের বোর্ডে। তামিমের জন্য চ্যালেঞ্জটা কোথায়, বা আপনি কতটুকু পটেনশিয়াল দেখেন এই জায়গাটাতে? আমি মনে করি কোনো চ্যালেঞ্জ না, তামিম নোজ এভরিথিং। ক্রিকেটে যারা আমরা খেলেছি, আমরা কিন্তু ইফ নোজ বার্ডস সব জানি, যেটা অনেকেই জানে না। হ্যাঁ, একটা এগুলো হচ্ছে গিয়ে যারা এইসব কথা বলে, কারা যারা সংগঠক, মানে যারা ক্রিকেট খেলেনি তারা বলে যে ক্রিকেটাররা ভালো সংগঠক হতে পারবে না, কারণ তাদের পজিশন হয়তো একটা চলে যাবে। এটা ফালতু কথা। আমাদের থেকে ভালো সংগঠক কে হবে? কারণ আমরা তো জানি যে আমরা কী সমস্যাটা পেয়েছি ক্রিকেটে। একটা প্লেয়ার থেকে ভালো, তামিম হয়তো বুঝবে যে আমি আমার প্লেয়িং ডেজে এটা পাইনি, এটা প্লেয়ারটা এটা পেলে খুশি হয়, এটা পেলে ভালো। তা আমরা ক্রিকেট বোর্ড কার জন্য? প্লেয়ারদের জন্যই তো, প্লেয়ারদের বেনিফিশিয়ারির জন্যই তো। তামিম যখন একটা বোর্ডের একটা বড় পজিশনে যাবে তখন ও এইসব হেল্প করবে প্লেয়ারদেরকে, বোর্ডকে। তো সুতরাং কেন খারাপ চলবে? কারণ যে ক্রিকেট খেলে নাই, বা যে ক্রিকেট ড্রেসিং রুমটা যে যায়নি, যে একবার ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে সময় কাটায়নি, সে কোনোদিন বুঝবে না এটা। আপনি যতই বোঝানোর চেষ্টা করেন, এটা বুঝবে না। ওইখানে এমন কিছু ডিসিশন আছে, এমন কিছু ঘটনা হয়, তো সবাইকে বোঝানো যাবে না। সুতরাং আমি বলি যে তামিম সংগঠক হিসেবে অবশ্যই সাকসেসফুল হওয়া উচিত হবে, এবং আমি সেটা বিশ্বাস করি। যদিও অক্টোবরে অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে এখনও মুখ খুলেননি তামিম ইকবাল। সাইফুল রূপক, ৭১, চট্টগ্রাম। রোহিত কোহলিদের বুকে পাকিস্তানের নাম। আইসিসির কাছে হার মানতে বাধ্য হলো বিসিসিআই। জার্সিতে হোস্ট কান্ট্রি অর্থাৎ পাকিস্তানের নাম সম্বলিত জার্সি পরেই খেলতে হবে ভারতকে। তবে ক্যাপ্টেন ফটোশুটে অংশ নেবেন কিনা রোহিত শর্মা, সে নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। কোহিনুর গনার রিপোর্ট। পাকিস্তানে যাব না, আলাদা ভেন্যু চাই, ক্যাপ্টেন ফটোশুটেও যাব না, জার্সি পরব নিজেদের মতো, হোস্ট কান্ট্রির নামই থাকবে না। ক্রিকেট দুনিয়াটাকে এমনি করে মামা বাড়ি বানিয়ে রেখেছে ভারত, করে চলেছে একের পর এক আবদার। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণার পরে ভারতের শুরু হয়ে গেছে জাত গেল স্লোগান। এই চাই সেই চাই, সব মনের মতো হওয়া চাই, যা সবশেষ সংযোজন জার্সিতে পাকিস্তানের নাম থাকা চলবে না।
ভারতের এমন ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। 2023 এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কা স্বাগতিক থাকলেও টুর্নামেন্টের লোগোতে তাদের নাম অন্তর্ভুক্ত ছিল না। কোনো এক অদ্ভুত কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সে সময় নীতিমালা পরিবর্তন করে হোস্ট দেশের নাম না রাখার সিদ্ধান্ত নেয়। তবে আইসিসির অফিসিয়াল ক্লদিং অ্যান্ড ইকুইপমেন্ট নিয়ম অনুযায়ী আইসিসির প্রতিযোগিতায় আয়োজক দেশের নাম সব দেশের জার্সিতে থাকা বাধ্যতামূলক। সাধারণত জার্সির বাদিকে প্রতিযোগিতার লোগো এবং আয়োজক দেশের নাম থাকে, আর সেখানে এই আপত্তি ভারতের। রোহিত কোহলিদের বুকের বাপাশে থাকা চলবে না পাকিস্তান। তবে এসএসসি আর আইসিসি তো এক নয়। বিসিসিআই এর এমন আবদার এবার আর মেনে নেয়নি আইসিসি, দিয়েছে কঠিন শাস্তির হুঙ্কার। অবস্থা বুঝে তাই বিসিসিআই নিয়েছে ইউটার্ন। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া নিশ্চিত করেছে আইসিসির নির্ধারিত গাইডলাইন অনুসরণ করবে ভারত। তবে ক্যাপ্টেন ফটোশুটে পাকিস্তান যাবে কিনা রোহিত শর্মা, সে বিষয়ে এখনো অন্ধকারে সবাই। 2021 টি-20 বিশ্বকাপ, 2023 আইসিসি ওডিআই বিশ্বকাপ আয়োজন করে ভারত। সেবার সব দলের মতো পাকিস্তান কিন্তু ঠিকই ভারতের নাম সম্বলিত জার্সি গায়ে পড়েছিল। এজন্যই পাকিস্তান বলে থাকে ভারত সবকিছুতেই পলিটিক্স ঢুকিয়ে দেয়। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 8 দলের হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে ওপেনিং ম্যাচে লড়বে পাকিস্তান আর নিউজিল্যান্ড। একদিন পর দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে রোহিত শর্মারা। কোহিনুর কণা, 71। আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশে আসতে চান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ কথা জানান খোদ ফিফা প্রেসিডেন্ট। শুধু তাই নয়, বাংলাদেশের নারী ফুটবল উন্নয়নে দিতে চায় বরাদ্দ। মেহেদী নাইমের রিপোর্ট। সুইজারল্যান্ডের ডাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। হঠাৎ দেখা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সাথে সঙ্গে সঙ্গে জানালেন আগামী 2 মাসের মধ্যে ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন। বাংলাদেশে আছে ফুটবলের রমরমা বাজার, সেটা জানা আছে ফুটবলের সর্বোচ্চ নিয়োক্তক সংস্থা ফিফারও। বিশ্বকাপ এলে ফুটবল নিয়ে কোটি মানুষের আবেগ হৃদয় স্পন্দন বাড়ায়। সেই পাগলামি সোশ্যাল মিডিয়ার কল্যাণে ছড়িয়ে পড়ে ইউরোপ, আমেরিকা, গোটা বিশ্বে। ফিফা বরাবরই ফুটবলে উন্নতি করা দেশগুলোকে সাহায্য দিতে চায়, কিন্তু কাজী সালাউদ্দিনের বাফুফে গেল 16 বছরে কিছু তো নিতে পারেইনি, বরং যা পেয়েছে তার অনেক কিছুই করেছে লুটপাট, যা বেশ কবার ফিফার হাতে ধরাও পড়েছে। তবে তাবিদ আওয়াল এবার ফিফা ফান্ড কাজে লাগাতে চান। বাফুফে প্রেসিডেন্টের নোটবুকে আছে ফান্ড কাজে লাগানোর বিস্তর পরিকল্পনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নারী ফুটবলারদের জন্য ডরমেটরি এবং অন্যান্য অবকাঠামো সুবিধা চাওয়ার পর সাড়া দেন ইনফান্তিনো। ফিফা বাংলাদেশে নারী ফুটবলে অর্থায়ন করতে চায়, কেননা টানা 2 বারের সাফ চ্যাম্পিয়নরা যে অনেক সম্ভাবনাময়, এটা ফিফা প্রেসিডেন্টের বেশ ভালোভাবেই জানা। এছাড়া সৌদি আরবে নারীদের ফুটবলেও সহায়তা দিবে ফিফা। সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও এ উদ্যোগ থেকে উপকৃত হবেন। হামজার সঙ্গে মার্চে নিশ্চিতভাবে আসছে অনেকগুলো নতুন বার্তা। মেহেদী নাইম, 71। জাতীয় র্যাঙ্কিং আর্চারিতে ছেলেদের রিকার্ভে সাগরকে হারিয়ে তামিমের স্বর্ণজয়। তীর ধনুকের খেলার মধ্যেই চলছে তারুণ্যের উৎসব। নীলফামারী, ফরিদপুরের পর এবার টঙ্গীতে র্যালি, পিঠা উৎসব সহ হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অর্ণবাপের রিপোর্ট। তারুণ্যের উৎসবে তীরধনুকের খেলা আর্চারির হোমভেন্যু টঙ্গীতে। নানা আয়োজনের মধ্যেও সিরিয়াস তীরন্দাজরা। লক্ষ্য স্থির রেখে সঠিক নিশানায় ছুটতে হবে তীর। এই খেলাটার সাথেই বেঁধেছে ওদের প্রাণ। জাতীয় ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নেয় 60 জন তীরন্দাজ। ছেলেদের ও মেয়েদের রিকার্ভ এবং কম্পাউন্ড ইভেন্টে চলে প্রতিযোগিতা। আগামী মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। সেই আসরে অংশ নেয়ার আগে নিজেদের অবস্থান বুঝে নিলেন জাতীয় দলের কোচ ও তীরন্দাজরা। সাথে র্যাঙ্কিং ছিল, আবার একটা গেমও গেল। তো আসলে গেমের আগে গেম খেলে সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আমাদের কনফিডেন্স লেভেল বাড়ে আর কি। খেলার ভিতরে হার জিত থাকবে, যদিও আমি গোল্ড মেডেল ম্যাচে হারছি, কিন্তু প্রথম গেমে পার্টিসিপেট করে যে আমি সিলভার পাইছি, এটা তো আমি আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি। Female division, recurve women, compound women still have a bit gap, but we are working on it. অভিজ্ঞদের সাথে পাল্লা দিয়ে লড়েছে নবীনরা। দেশের নানা প্রান্তে এই তারুণ্যের উৎসব উপলক্ষে চলছে প্রতিযোগিতা। আর্চারি ফেডারেশনের এমন আয়োজন মুগ্ধ করেছে বিকেএসপির মহাপরিচালককে। আর্চারি ফেডারেশন সারা দেশে যেভাবে করে সুন্দরভাবে এই উৎসবটা পালন করছে, বিভিন্ন পর্যায়ে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান,
প্রতিযোগিতা, অন্যান্য বিভিন্ন রকম র্যালি, আমি নিশ্চিত যে এর মধ্যে দিয়ে তরুণদের মধ্যে অনেক উদ্দীপনা, উৎসাহ তৈরি হবে এবং ভবিষ্যতের দেশ গড়ার জন্য তারা নিশ্চয়ই আরও অনেক বলিষ্ঠ ভূমিকা রাখবে। এটার প্রয়োজন ছিল তারুণ্যের উৎসব, কারণ তরুণ সমাজ যেভাবে বিপদগামী হচ্ছিল এবং হয়েছিল, তাদেরকে ফিরিয়ে আনতে হলে এই ধরনের উৎসবটা সারা দেশব্যাপী হওয়া উচিত বলে মনে করেছি বলেই আমি সরকার যখন ঘোষণা করলো তারুণ উৎসব হবে যুব ক্রীড়া মন্ত্রণালয়, তখন আমরা সাথে সাথে সাড়া দিয়েছি। প্রতিটা নীলফামারীতে ব্যাপক সাড়া পেয়েছি। বর্ণাঢ্য র্যালি, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু একসাথে করেই দিনভর নানা আয়োজন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসবে আর্চারি ফেডারেশন দেশের 9টি ভেন্যুতে আয়োজন করেছে প্রতিযোগিতা। অর্ণব বাপি, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।